বিকাল 4:15। আরশিয়ান ব্যালকনিতেই বসে আছে আর উত্তাল সমুদ্রের ঢেউ দেখছে। দূর থেকে দুপুরের জোয়ারটাকে বেশ ভালোই উপভোগ করেছে সে। হঠাৎ আরু আরশিয়ানের কাছে এসে বলল, আরশিয়ান চলো আমরা বাইরে যাব, খানিকটা গম্ভীর হয়ে। আরুর গলার আওয়াজ পেয়ে আরশিয়ান ঝটপট মেঝে থেকে উঠে আরু কাছে গিয়ে আরুর কোমরটা জড়িয়ে ধরে বলল, মাম্মাম তুমি কি আমার ওপর রেগে আছো? আরু কিছু বলছে না। আরশিয়ানের ওপর কতটা রাগ হচ্ছে জানে না, তবে মনের মাঝে এক চিনচিনে ব্যথা অনুভব করছে খুব। আজ যদি ও জানত যে নিহানি ওর আরিশ, তাহলে হয়তো আজ এই কষ্টটা ওকে পেতে হতো না, আর আরশিয়ানকেও বলতে পারত যে হ্যাঁ ওটাই তোমার পাপা আরশিয়ান। আরু চুপ আছো দেখে আরশিয়ান আবার আরুর দিকে তাকিয়ে বলল, ও মাম্মাম চুপ করে আছো কেন বলো? আমি আর কখনো এমন কথা বলবো না, আই অ্যাম সরি। আরু আরশিয়ানের এমন কথা শুনে বলল, আমি রাগ করে নেই আরশিয়ান, আর তাড়াতাড়ি চলো, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। কথাটা বলে পিছন ঘুরে চলে যেতে নিলেই আরশিয়ান আরুর কামিজের ওড়নাটা টেনে ধরে বলল, আই এম সরি, কাঁদো কাঁদো হয়ে। আরশিয়ানের চোখে জল দেখে আরুর সব অভিমান দূর হয়ে গেল। আরু ঝুঁকে আরশিয়ানের গালে হাত রেখে বলল, তুমি কাঁদছ কেন? আমার এই চ্যাম্পটাকে কাঁদলে যে একদম ভালো লাগে না সেটা কি সে জানে না? আরশিয়ান আরুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কখনো পাপার কথা বলবো না। আমি জানি পাপা একদিন ফিরে আসবে আর আমিও অপেক্ষা করব। ছোট্ট আরশিয়ান যে হুট করেই এত কিছু তার মস্তিষ্কের মাঝে সব ধারণাগুলোকে আয়ত্ত অরে দেবে সেটা আরু ভাবেনি কখনো। আরু আর বেশি কথা না বাড়িয়ে বলল, আরশিয়ান চলো এখন আমরা যাই। আরশিয়ান আরুর গালে চুমু দিয়ে একটা টেডি স্মাইল দিল। সানা মুগ্ধতাকে খাইয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর হঠাৎই চিল্লাপল্লার আওয়াজ শুনে সানা দ্রুত পায়ে নামতে লাগল। নিচে গিয়ে দেখল আফসানা বেগম সোফাত ওপর মাথায় হাত রেখে বসে আছেন, আর আরমান সাহেব ক্রমাগত চেঁচিয়ে চেঁচিয়ে কাউকে কথা শোনাচ্ছেন। উনি কাকে এত কথা শোনাচ্ছেন তা দেখার জন্য সানা তাড়াতাড়ি করে সামনের দিকে তাকিয়ে দেখল আরমান সাহেবের সামনে মাথা নিচু করেছে ইলমাজ, আর উনি ক্রমাগত ইলমাজকে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছেন। আরমান সাহেব ঠিক কি নিয়ে এত ঝামেলা বাঁধালেন তা সানা বুঝতে পারছে না, তবুও মাঝপথে এসে সমস্ত কিছু বোঝার চেষ্টা করছে। তোমার সাথে কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে দেব না, কথাটা কি তুমি বোঝো না? আর আমার মেয়ে তো বলেছে যে সে তোমাকে ভালোবাসে না আর বিয়ে করতে চাই না, তাহলে বারবার একই কথা কেন বলছো? আরমান সাহেব চেঁচিয়ে, আপনি হঠাৎ এমন কথা কেন বলছেন? কাল অবধি তো আপনি ঠিকই ছিলেন, আপনিও চাইতেন আরুর সাথে আমার বিয়ে হোক, তাহলে আজকে কেন এমনটা বলছেন আঙ্কেল? আমি তো বললাম আমার মেয়ের বিয়ে দেব না তো দেব না, ব্যাস। ইলমাজের চোখে জল। মানুষ এতটা আশা দেখানোর পর কিভাবে সেই আশার আলো কেড়ে নেই তা ও বুঝতে পারে না। নিজেকে সামলে নিয়ে বলল, এখন কি আরুকে পাওয়ার জন্য আমাকে আবার নিজের যোগ্য প্রমাণ করতে হবে? আরমান সাহেব পড়লেন মহা ফ্যাসাদে। কেন যে এই ছেলেকে উনি এতটা মাথায় তুললেন তার জন্য এখন পশোতাচ্ছেন। এই মুহূর্তে সবকিছুকে সামাল দেওয়ার জন্য আর পুনরায় আফসানা বেগমের বিশ্বাস ফিরে যাওয়ার জন্য বললেন, তুমি কি সহজ সরল বাংলা ভাষা বোঝো না? বললাম তো হবে না তো হবে না, যাও এখন। কথাটা শুনে ইলমাজ চোখের কোণের জলটা মুছে বলল, আমি আরুর অপেক্ষায় থাকব আঙ্কেল, আমার বিশ্বাস আরু একদিন আমাকে মেনে নেবে। কথাটা বলে ইলমাজ চলে গেল। আজ থেকে ইলমাজের দিন গোনার শুরু আরুকে পাওয়ার। ইলমাজ চলে যেতেই আরমান সাহেব আফসানা বেগমের পাশে বসে বললেন, ছেলেটা কত বেয়াদব, বাড়ি এসে এমন কথা বলে। হঠাৎ আরমান সাহেবের এমন পরিবর্তন লক্ষ্য করতেই সানার একটু অদ্ভুত লাগল। আরমান সাহেব দেখল সানা সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে উনি বললেন, বৌমা একটু জল আনো তো, গলাটা শুকিয়ে আসছে। কতটা শুনে সানা মাথা নাড়িয়ে চলে গেল। সানা চলে যেতেই আরমান সাহেব বলে উঠলেন, আর যাই হোক নিজের মেয়ের এত বড় ক্ষতি আমি কখনো চাইব না। কথাটা শুনেই আফসানা বেগম গর্জে উঠলেন। উনি ওনার হাতের পাশে থাকা ফলের ঝাঁকাতে থাকা ছুরিটা নিয়ে ওনার গলার কাছে ধরে বলল,
আমার মেয়েকে নিয়ে তোমার মুখ থেকে আর একটাও কথা শুনলে আমি তোমাকে জানে মেরে দিব। খবরদার আমার মেয়ের দিক থেকে দূরে থাকবে। ওর কাছে পিঠেও তোমাকে দেখলে রক্তের বন্যা বইয়ে দেব। ও আমার মেয়ে আর কারোর নয়। কথাটা বলে উনি চাকুটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে রুমে চলে গেলেন। আরমান সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। মরার ভয় সবার থাকে, ওনারও আছে, তাই ছুরি হাতে আফসানা বেগমের ঝলসানো রূপ দেখে উনি একটা শব্দও উচ্চারণ করেননি। কিচেন থেকে সবকিছুর সানার চোখে পড়ছে। হঠাৎ এক নিমেষেই বাসার এত পরিবর্তন, বাসার মানুষের এত পরিবর্তন ও কিছুতেই মেনে নিতে পারছে না। সবার এই বিশাল ক্ষমতা আর টাকার লোভের মাঝে নিজেকে নিষ্প্রাণ আর খুব ফুরবল লাগছে ওর নিজেকে। আজকে আহান বাসায় ফিরলে আহানকে জানাবে, বড়সড় কিছু ঘটার আগে ওকে কিছু করতে হবে, না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরশিয়ান আর আরু বিচের ধার দিয়ে হটছে, জুতো জোড়া পাড়ের কোথাও একটা জায়গায় খুলে রেখে এসেছে। ভাটার জল আরু আর আরশিয়ানের পা ছুঁয়ে যাচ্ছে। সমুদ্রের সাদা ফেনা ছোট ছোট চক্রবকারে ঘুরছে মাঝে মাঝে। ইনানি বিচের সবচেয়ে আকর্ষণীয় হল সামুদ্রিক প্রবাল বা কোরাল। কিছুটা হাঁটার পর আরু আরশিয়ানকে নিয়ে পাড়ের কাছে বসল। অনেক বড় বড় কোরাল রয়েছে বিচের ধার জুড়ে, মাঝে মাঝে একটা দুটো কাঁকড়াও দেখা দিচ্ছে। সমুদ্রের দমকা হাওয়ায় আরুর চুলগুলো বিচ্ছিন্ন হয়ে উঠছে। পাগল পাগল অনুভূতি। আজকে বিচে এসে আর নিহানের দেখা পাইনি ভেবে একটা দীর্ঘশ্বাস নিয়ে সমুদ্রের দিকে তাকালো। এমনিতেই কালকে মানুষ ওর হাতটা আচমকাই ধরায় ওর যা অনুভূতি হয়েছিল তা মারাত্মক আর কালবৈশাখীর মতো ধ্বংসাত্মক, যেন ওকে নিমেষেই লণ্ডভণ্ড করে দেবে। এমনিতেই বহু দোটানার সংমিশ্রণে ওর দিনগুলো কাটছে, সব কিছুতেই বিষাদের ছা। কোনো কিছু নিয়ে আপনার অসুবিধা হচ্ছে না তো? অনেকটা কৌতূহলী সুরে আবির বলল। না, বেশ ভালোই আছি এই একাকিত্বের মাঝে। রাতে খেয়েছেন? না, এখনো খাইনি। আজকে আর হোটেলে গিয়ে খাইনি, খাবার রুমে পাঠাতে বলেছি। ওহহ, আচ্ছা, তা আরশিয়ান ঠিক আছে? কতটা বলতে বলতেই আরু বলে উঠল, আমি একটু পরে ফোন করছি, খাবার চলে এসেছে। কতটা বলে আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরু ফোনটা কেটে দিল। দরজাটা খুলতেই দেখল একটা লোক খাবার এনেছে। দেখতে ভদ্র সভ্য হলেও চাহনিটা অদ্ভুত। আরুর দিকে যেন কেমন একটা দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। আরু নিজের দিকে ভালোভাবে দেখে নিল যে ও ঠিকঠাক আছে কিনা, তারপর একটু গলা পরিষ্কার করে বলল, ভাইয়া খাবারটা। লোকটা একটু থতমত খেয়ে বলল, এই নিন। বলে খাবারটা আরুর হাতে ধরিয়ে আরু হাতের সাথে একটু বিচ্ছিরি ভঙ্গিতে স্পর্শ করল, যা আরুর পছন্দ হল না। তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিয়ে বলল, ভাইয়া বিলটা। উনি আরুকে আরও অবাক করছো বললেন, এই ঘরে আপনি আর আপনার ছেলে একা থাকেন তাই না? ওনার কথার সুর আরুর একদমই পছন্দ হয়নি, আর উনি হয়তো আরুকে ফুরবল ভাবছেন এই ভেবে আরু এবার শক্ত গলায় বলল, তো? উনি আরু দিকে চোখ বুলিয়ে বললেন, না কিছু না, আপনার 1050 টাকা হয়েছে। আরু ওনার দিকে খানিকটা রাগী চোখে তাকিয়ে রুমে চলে গেল টাকা আনতে। টাকাটা এনে ওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নিন। উনি বাঁকা চোখে বললেন, আসি মেম সাহেবা। এমন বিচ্ছিরি ভঙ্গিতে বলায় আরুর মাথায় রক্ত চড়ে গেল। নিজেকে সামলে রুমে গেল। আরশিয়ান টিভি দেখছে, চোখে ঘুম ঘুম ভাব। চিংড়ি ভুনা, কাঁকড়ার একটা রেসিপি, ভাত আর জলপাইয়ের আচার অর্ডার করেছে। আরশিয়ানকে ভালো করে খাইয়ে ঘুম পাড়ালো আরু। খাবার দাবার সাইড করে রেখে সমুদ্রের দিকের ব্যালকনিতে গিয়ে বসল। লোকটার অমন ব্যবহার আর চাহনি ওর একদম ভালো লাগেনি। না জানি কখন কোনো বিপদ কোনো দিক থেকে আসে, তাই সবসময় ওকে সতর্ক থাকতে হবে। কথায় বলে সাবধানের মার নেই। রুমের মধ্যে সানা বসে আছে। মুগ্ধতা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। অনেকক্ষণ ধরে বসে থাকার পরও আহান আসছে না দেখে এবার মনের মাঝে থাকা চঞ্চলতার মাত্রা বৃদ্ধি পেতেই সানা পায়চারি শুরু করে দিল। রুম জুড়ে পায়চারি করছে আর অপেক্ষা করছে কখন আহান বাসায় আসবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখল রাত 11টা। কই অন্যদিন তো দেরি হয় না, আজকে কি তাহলে কাজের চাপটা একটু বেশি?
কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস নিয়ে আবার বিছানায় বসতেই দরজায় খটখট আওয়াজ শুনেই হুড়মুড় করে দরজার দিকে এগিয়ে গেল। ও ভাবল হয়তো আহান এসেছে। তাড়াতাড়ি করে দরজা খুলতেই দেখল আফসানা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছেন। উনার চোখ মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। উনার চোখ মুখের এমন বিষণ্ণ হওয়ার কারণ সানা কিছুটা হলেও অনুমান করতে পারল যে দুপুরে যা যা ঘটেছে সবই তারই প্রভাব। উনাকে দেখে খানিকটা থতমত খেয়ে বলল, মা তুমি এত রাত্রে এখনো ঘুমাওনি যে? আফসানা বেগম মুখটা তুলে সামনের দিকে তাকিয়ে বলল, রুমে আসতে পারি? কথাটা শুনে সানা বলে উঠল, তুমি এমনটা বলছো কেন মা? এই ঘর সংসার সবই যে তোমার, যখন খুশি তুমি আসবে, এতে জিজ্ঞাসা করার কিছু নেই। আফসানা বেগম তাচ্ছিল্যের একটা হাসি হেসে বললেন, কোনো কিছুই আমার না, সবটাই একটা তাসের খেলা ঘর যেখানে সামান্য দমকা একটা হাওয়া দিলেই ভেঙ্গে পড়বে সবটুকু। 20 বছর ধরে সমস্ত দমকা হওয়া এভাবেই আটকে রেখেছি, তবে আর কতদিন এইভাবে সমস্তটাকে আগলে আগলে রাখতে পারবো জানি না। সানা মুখে একরাশ কালো মেঘ নিয়ে বলল, এরকম বলছো কেন, কিছু হয়েছে? আফসানা বেগম দীর্ঘশ্বাস নিয়ে বললেন, না কিছু না, আসলে অন্যদিন আহান তাড়াতাড়ি ফিরে আসে তো, আর আজকে এত রাত হয়ে গেল তাও ফিরল না, তাই দেখতে এলাম আর কি। হ্যাঁ, আজকে উনি এখনো ফেরেননি, হয়তো কোনো অপারেশন বা জরুরি কাজ পড়ে গেছে। চলে আসবে, চিন্তা করবেন না। তুমি ঘরে এসে বসো, আমি এক্ষুনি ফোন করছি। আফসানা বেগম ভাবুক সুরে বললেন, এখন আর ফোন করার দরকার নেই, হয়তো বাসায় ফিরছে, গাড়ি চালাচ্ছে, আর কিছুক্ষণ অপেক্ষা করো, চলে আসবে। সানা মাথা নাড়িয়ে সম্মতি জানাল। মুগ্ধতা দিদিভাই ঘুমাচ্ছে তো? হমম, ও অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা বেশ, তুমিও অপেক্ষা করো আর কিছুক্ষণ। কথাটা বলেই পিছন ঘুরে চলে যেতে নিলেই হঠাৎ থেমে গিয়ে সানার দিকে ঘুরে বলল, আজকে দুপুরে যা যা হয়েছে আমি জানি, তুমি সবটাই জানো, তাই কথাটা আমার আর তোমার মধ্যেই গোপন থাকলেই ভালো। এটা একটা সোনার সংসার নামক খেলা ঘর, যা যথেষ্ট বিধ্বস্ত, তাই আমি চাই না এই কথাগুলো আমার ছেলের কান অবধি পৌঁছোক। আমি চাই না আমার এই সংসারটা ভেঙে যাক। আমার ছেলের তার বাবার প্রতি যতটাও বা শ্রদ্ধা ভক্তি আছে, সমস্তটা শুনলে হয়তো তাও থাকবে না। আমি চাই না মানুষটা সকলের সামনে ঘৃণার পাত্র হোক। আশা করি তুমি ব্যাপারটা বুঝবে। কথাটা শুনতাই সানা অবাক হল। উনি কি করে জানলেন যে সানা সত্যিটা জানে? তাহলে উনি কি সানার উপস্থিতি টের পেয়েছিলেন, নাকি ওর হাবভাবে বুঝে গেছেন? তবুও এই মুহূর্তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, অর্থাৎ ও আহানকে কিছু জানাবে না। সানার সম্মতি পেয়ে আফসানা বেগম চলে যেতে নিলেই কোনো কিছুর ভয়ে সানা কাপা কাপা গলায় বলে উঠল, আজকে বাবা জানতে চাইছিলেন যে আরু এখন কোথায়, আর আমি ভয় বলে ফেলেছি যে আরু আরশিয়ানকে নিয়ে ইনানি বিচ গেছে। কথাটা শুনে আফসানা বেগম সানার দিকে ঘুরে মুচকি হাসি দিয়ে বললেন, পারলে নামাজের মোনাজাতে আমার মেয়েটার জন্য দোয়া করিও, যেন সে কোনো বিপদে না পড়ে। তুমি অজান্তেই যে তার অনেক বড় ক্ষতি করেছ মা, সেটা হয়তো তুমি জানো না। কথাটা বলে আফসানা বেগম চলে গেলেন। উনি এখন নামাজে বসবেন তার মেয়ে এবং নাতির জন্য দোয়া করতে। তবে আরমান সাহেবের জন্য ওনার মেয়ে আর নাতির কোনো ক্ষতি হয় তাহলে উনি ছেড়ে দেবেন না কাউকেই। আফসানা বেগমের কথা শুনে সানার সমগ্র শরীর জুড়ে কাঁটা দিয়ে উঠল। অনেক বড় একটা ভুল করে ফেলেছে ও। ওর জন্য আরুর কোনো ক্ষতি হলে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। কাপা কাপা হাতে দরজা বন্ধ করে বিছানায় বসল। এখন ও কি করবে? কালকে আরু আর আরশিয়ান ফিরে যাবে ঢাকায়। আজকে ওদের ইনানি বিচের শেষ দিন। ইচ্ছা ছিল কক্সবাজার ঘোরার, কিন্তু এখন আর যাবে না স্বল্প সময়ের মধ্যে। আরশিয়ান কিছুটা বড় হলে আরশিয়ানকে নিয়ে তখন আসবে কক্সবাজার। কক্সবাজার থেকে ইনানিতে আসতে গিয়ে আরু লক্ষ্য করেছিল হিমছড়ি ঝর্ণা। হিমছড়ি পাহাড়ের চূড়া, ঝর্ণার জলের প্রবল স্রোত সমুদ্রে এসে মিশছে। হিমছড়ি থেকে সমুদ্র দেখতে অপরূপী লাগে। মাছ পাহাড়ের লতাপাতার ফাঁক গলিয়ে সমুদ্র দর্শন দারুণ অনুভূতির জন্ম দেয়। আরুর পাহাড় খুব প্রিয়, তাই সমুদ্র ঘুরতে এসে পাহাড় ঘুরে ফেললেও মন্দ হয় না। তাই আরশিয়ানকে নিয়ে বেরিয়েছে। আরুর রিসোর্ট থেকে হিমছড়ি 6 থেকে 7 কিলোমিটার দূরে।
সেখানে যাওয়ার জন্য আরু আর আরশিয়ান সিএনজিতে উঠল। যেতে বেশি সময় লাগবে না, হাতে গোনা 10 থেকে 12 মিনিট মতো লাগবে। আশেপাশের অপরূপ সৌন্দর্য দেখে আরশিয়ান বিমোহিত হচ্ছে। এর আগে কখনো ও ঘুরতে আসেনি আর কখনো এত সৌন্দর্য চোখে দেখা হয়নি। আরুশিয়ান সবকিছু দেখছে আর কৌতূহলী হয়ে আরুকে এটা ওটা জিজ্ঞাসা করছে। আরুরও ভালো লাগছে বেশ ছোট্ট একটা বাচ্চার এত কৌতূহল দেখে। আফা আইয়া পড়ছি। আরু প্রকৃতির ঘোর কাটিয়ে বলল। ওহহ আচ্ছা আমি খেয়াল করিনি। কথাটা বলে পাহাড়ে ওঠার জন্য গেটটার দিকে তাকিয়ে রইল। সব মানুষ সেখান দিয়ে প্রবেশ করে পাহাড়ে উঠছে। ভাইয়া আপনার ভাড়াটা কত? 30 টাকা করে ভাড়া আপা, আপনাদের দুইজনের 60 টাকা ভাড়া দেন। আরু টাকাটা দিয়ে সিএনজি থেকে নেমে ওনাকে জিজ্ঞাসা করল। ভাইয়া এখানে সিএনজি এভেলেবল তো? হম্মম আপা পাওয়া যায়, কিন্তু অনেকে মাঝে মধ্যে বেশি টাকা চাই, তাই একটু বুঝে শুনে উঠিয়েন। আচ্ছা ধন্যবাদ। কথাটা বলে আরশিয়ানের হাত ধরে রাস্তা পার করতেই ফোনে ফোন আসল। ফোনের দিকে চোখ বুলাতেই দেখল মিনহাজ সাহেবের ফোন। আরু একটু বেশ অবাক হল, তবুও মুচকি হেসে ফোনটা ধরে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? উনি মুচকি হেসে আরুর কথার উত্তরে বললেন। ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি আমি। যাক, তোমার মুখে স্যার এর বদলে আঙ্কেল কথাটা শুনে খুশি হলাম। দ্বিতীয়বার মনে করিয়ে দিতে হলো না আর কি। কথাটা শুনে আরও একটু শব্দ করে হেসে ফেলল। এক হাতে ফোন কানে ধরে আছে আর আরেক হাতে আরশিয়ানের হাত শক্ত করে ধরে আছে, আর আরশিয়ান এদিকে ওদিকে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে সব। তোমরা তো কালকে ফিরছে তাই না? হ্যাঁ স্যার, কালকে ফিরছি, তবে জায়গাটার প্রতি বড্ড মায় পড়ে গেছি। কোনো জিনিসের প্রতি অতিরিক্ত মায়া ভালো নয় মা, মায়া কাটাতে অনেক কষ্ট হয়। কথাটা বলে উনি একটা দীর্ঘ শ্বাস নিলেন, নিয়ে বললেন। তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল, আমি আর আরশিয়ান হিমছড়িতে এলাম। ইনানি বিচের কাছে জায়গাটা খুব সুন্দর, আসার পথেও দেখলাম, তাই ঘুরতে চলে এলাম আর কি। উনি একটু জোরেই হেসে বললেন। তা বেশ বেশ, ভালোই করেছ। ওখানে কোনোরকম কোনো সমস্যায় পড়লে আমাকে বলবে কেমন? আচ্ছা আঙ্কেল। কথাটা বলে ফোনটা কেটে দিল আরু। ফোনটা কেটে ব্যাগে ঢুকিয়ে রাখতেই দেখল আরশিয়ান চারপাশে ঘুরে ঘুরে দেখছে। কিছুটা এগিয়ে যেতেই বুঝল যে এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। টিকিট কাটতে গিয়ে বলল, ভাইয়া দুটো টিকিট দেবেন। আচ্ছা, এটা কি আপনার ছেলে? আরশিয়ানের দিকে লক্ষ্য করে। হমম, কেন বলুন তো? না কিছু না, এমনি। টিকিট দুটো নিয়ে চলে যেতে নিলেই টিকিটের সেই লোকটা বলে উঠল। আপা ওপরে উঠলে উঠতে কষ্ট হবে, যত ওপরে উঠবেন তত অক্সিজেন কম পাবেন, আর এটা শুধু আপনার সাথে না সবার সাথেই হয়, তাই সকলেই টক জাতীয় কোনো পানীয় বা জুস জাতীয় জিনিস নেই, তা আপনি কিছু নেবেন না। কথাটা শুনে আরও অবাক হল না, কারণ এই সমস্ত ব্যাপারগুলোকে ও খুব ভালোভাবেই জানে, তাই ও লোকটাকে উদ্দেশ্য করে বলল। ওগুলো এখানে কোথায় পাবো ভাইয়া? ডানদিকের যে শপ দুটো দেখছেন ওখানে পাবেন। আরু ওনার কথা শুনে আরশিয়ানের হাত ধরে দোকানের সামনে গিয়ে বলল, ভাইয়া দুটো লেমন সোডা দিন। আরুর কথা শুনে লোকটা সোডা বানাতে লাগল। তা দেখে আরু অবাক হয়ে বলল, ভাইয়া এখন বানাচ্ছেন যে, বোতলে করে যেগুলো পাওয়া যায়, আমি সেগুলো চাইছিলাম। লোকটা অদ্ভুত একটা হাসি হেসে বলল, না ওগুলো পাওয়া যায় না। ওনার কথা শুনে আরু আর বেশি কথা বাড়াল না, চুপচাপ সোডা নিয়ে আরশিয়ানকে নিয়ে চলে গেল। উপরের দিকে যত যাচ্ছে তত অক্সিজেনের মাত্রা কমেছে, আর সামান্য নিঃশ্বাসের একটু সমস্যা হচ্ছে আরুর, আর মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে। এমনিতেই আরুর একটু নিঃশ্বাসের সমস্যা। হঠাৎ এমনটা হওয়ায় আরশিয়ান আরুর দিকে তাকিয়ে বলল, মাম্মাম তোমার কষ্ট হচ্ছে? আরু আরশিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না পাপা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বলে আবার চলতে শুরু করল। কিছুটা যাচ্ছে আর আরু হাঁপাচ্ছে। এখন যদি ওর কিছু হয় তাহলে ও কাকে সাহায্যর জন্য বলবে, এগুলো ভাবছে।
ফিরে যাওয়ার কথা ভাবতেই মাথায় আসলো যে এতটা পথ যখন এত টাকা খরচ করে এসেছে তখন পুরোটা ঘুরেই তারপর যাবে। আরও ভাবল একটু বসলেই ঠিক হয়ে যাবে, তাই আরও কিছুটা ওপরে গিয়ে বসার একটা জায়গায় বসে আরশিয়ানকে পাশে বসিয়ে আরশিয়ানের ছোট্ট হাতটা চেপে ধরল। হঠাৎ করে আরুর শরীর ঝিমিয়ে যাচ্ছে দেখে ব্যাগ থেকে সোডা বাড়রে কিছুটা খেয়ে চোখ বন্ধ করতেই মাথাটাও কেমন ভার ভার করল। নানান ভাবনা চিন্তা ওর মাথায় ঘুরছে, তাই হয়তো এমনটাই হচ্ছে বলে জনে করল। নিমেষেই আরু রীতিমতো ঝিমিয়ে গেছে, চোখটাও বুজে আসছে দেখে আরশিয়ান বলল, ও মাম্মাম, কি হলো তোমার? কথা বলো মাম্মাম। আরু মাথায় হাত দিয়ে বসে আছে, মাথার ভিতরে ভনভন করছে, কোনো শব্দ শুনতে পাচ্ছে না আশেপাশের। আরশিয়ান ওকে ডাকছে কিন্তু আরু রেসপন্স করছে না দেখে আরশিয়ান এবার আরুর হাত ধরে জোরে জোরে ডাকছে, তোমার কি হলো মাম্মাম? কথা বলছো না কেন? বলো না কি হয়েছে তোমার? আরশিয়ান এবার কাঁদছে, ও ছোট্ট মানুষ, এই মুহূর্তে কি করা উচিত তাও জানে না। আরু নেতিয়ে পড়েছে। আরশিয়ান কাঁদতে কাঁদতে দেখল দূরে দাঁড়িয়ে থাকা একটা লোক ওকে ডাকছে। লোকটাকে দেখে আরশিয়ান চিনে ফেলেছে, এটা তো কালকের সেই লোকটা যে ওদের খাবার দিতে এসেছিল। আরু টাকা দিতে যাওয়ার সময় দরজাটা খোলা রেখেছিল, সেই সুযোগে আরশিয়ান লোকটাকে এক ঝলক দেখেছিল। ওনাকে দেখে আরশিয়ান ভাবল লোকটা হয়তো তাকে সাহায্য করবে, তাই উনার ডাক পেতেই আরশিয়ান তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলল, ও আঙ্কেল, দেখো না আমার মাম্মাম চোখ খুলছে না, আমার মাম্মামকে ডাকো না। লোকটা আরশিয়ানকে বলল, একমাত্র ডক্টর আঙ্কেলই তোমার মাম্মামকে ঠিক করতে পারবে, চলো আমরা ওনাকে ডেকে আনি। হমম, চলো চলা, আমার মাম্মাম চোখ খুলছে না, তাড়াতাড়ি চলো। আরশিয়ান কাঁদতে কাঁদতে, তাহলে চম্পট দৌড় দিই। কথাটা বলে আরশিয়ানকে নিয়ে পালিয়ে গেল। আরশিয়ান আরুর থেকে বিচ্ছিন্ন, খারাপ মানুষের ছলনায় আরশিয়ানকে হারিয়ে ফেলল আরু। এই আরু পাখি, চোখ খোলো, কথা বলছো না কেন? আরু পাখি, কথা বলো। এই আরু পাখি, তুমি কি জানো না তোমাকে এভাবে চুপচাপ মানাই না? আমি জানি আমি পৌঁছাতে দেরি করেছি, তাই তুমি আমার ওপর রাগ করবে বলো। আরু কথা বলছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। আরু কথা বলছে না দেখে আরিশ এবার ডক্টরের জামার কলার ধরে বলল, এই ডক্টর কি ইঞ্জেকশন দিয়েছিস আমার? আরু পাখি কথা বলে না, বল কি দিয়েছিস? ওর জ্ঞান ফিরল না কেন এখনো? ডক্টর নিজেকে ছাড়িয়ে ঘাবড়ে গিয়ে বলল, আরে শান্ত হন, উনি ঠিক হবেন। ওনার খাবারে মেবি কেউ কিছু মিশয় দিয়েছে, ওনার খেয়াল রাখুন, আর জ্ঞান ফিরলে আমাকে কল করবেন। বলে ডক্টর চলে গেল। আরিশ চোখের জল মুছে ফোন করে বলল, আমার ছেলে কোথায়? স্যার, ওকে নিয়ে ওরা কক্সবাজারের দিকে যাচ্ছে, আমরা পিছু নিয়েছি, খুব শীঘ্রই ধরে ফেলব। আমার ছেলেকে আমি সুস্থ দেখতে চাই, আর যে ওর গায়ে হাত দেওয়ার সাহস দেখিয়েছে তাকে আমার কাছে পাঠাবি। স্যার, কিন্তু কাজটা যে অন্য কেউ করিয়েছে। আমি সব জানি, ওনাকে আমি হাতে নাতে ধরব, আর আসল কালপ্রিটকে কঠিন শাস্তি দেওয়া এখনো বাকি। বলে ফোনটা কেটে দিল। জানালার ধারে দাঁড়িয়ে আছে আরিশ, শান্ত দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল। ডাক্তারের ইঞ্জেকশন দেওয়ার পরও আরুর জ্ঞান ফিরল না, তার সেই কথাটা ভেবে আরিশ রীতিমতো বিরক্ত। এই মুহূর্তে ডক্টরকে সামনে পেলে হয়তো রিভলভারের গুলিটায় ওনার শরীরটা ঝাঝরা করে দিত। এদিকে আরিশের টিমের লোকজন ও আরশিয়ানের কোনো খবর দিল না এখনও। সবকিছু নিয়ে একরাশ বিরক্তির সাথে রাগটাও কাজ করছে খুব বেশি। হঠাৎ করে হাতে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখল তাতে মিহির নামটা ভেসে উঠছে। মিহির হল ওদের টিমের সবথেকে বিশ্বাসযোগ্য একজন, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে আরিশ। মিহিরের কলটা আসার সাথে সাথে আরিশের আর বুঝতে অসুবিধা হলো না যে মিহির কি কারণে ফোন করেছে। মিহিরকে কোনো কাজ দিলে মিহির সেই কাজটা অত্যন্ত দায়িত্ব সহকারে করে, তা আরিশ এই কয়েক বছরে ভালোই বুঝতে পেরেছে। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে মিহির সামান্য উত্তেজনা নিয়ে বলে উঠল, আরশিয়ানকে আমরা পেয়েছি, আপনার ছেলে এখন আমাদের কাছে আছে, ওর কোনো আঘাত পৌঁছাতে দিইনি আমরা, আর আসল অপরাধীকে, যে আরশিয়ানকে ধরে নিয়ে যেতে চাইছিল, আমরা তাকে পেয়েছি।
কথাটা বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে মিহির থেমে গেল, আর তাতে আরিশের অবশ্য বুঝতে বাকি রইল না যে মিহির কিছু একটা বলতে বাধা পাচ্ছে। মিহির কিছু বলছ না, খানিকটা নিস্তব্ধতায় রেখেছে নিজেকে। ওর নিস্তব্ধতা ভঙ্গ করে আরিশ বলে উঠল, যেটা বলতে পারছো না বলে ফেলো তাড়াতাড়ি। আরিশের কথা শুনে এবার নির্লিপ্তভাবে বলল, স্যার, ওদের দলের মধ্যে বেশি জন ছিল না, কেবলমাত্র 2 জন মতো ছিল। আমরা একজনকে ধরতে পেরেছি আর একজনকে ধরতে পারিনি, সে পালিয়েছে। আমরা তাকে ধরার চেষ্টা করছি, আর আহাদ স্যার লোকজন পাঠিয়েছেন ধরার জন্য। আপাতত নতুন কোনো আপডেট নেই। এখন শুধু মাত্র একটাই চিন্তা যে তারা যদি আপনার গোপনীয়তা সবাইকে জানিয়ে দেয় তাহলে কি হবে। আরিশ খানিকটা মুচকি হেসে বলল, তুমি অজান্তেই একটা ভালো কাজ করে ফেলেছ মিহির। বাদ বাকিটুকু আমাকে সামলাতে দাও। অপরাধী যদি নাই জানতে পারে যে তার শত্রু বেঁচে আছে, তাহলে তাকে পুনরায় মারার জন্য হামলা করবে কি করে? কথাটা শুনে আরিশ একটা মুচকি হাসল। আরিশের মুখ থেকে এমন একটা কথা শুনে মিহির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ যতক্ষণ এমন একটা কথা বলেছে তার মানে আরিশে নিশ্চিত কোনো কিছু ভেবেছে আর তার একটা সমাধান করবে। মিহির একটা দমছাড়া নিঃশ্বাস নিয়ে বলল, স্যার, মনের ব্যথাটা হালকা করলেন। আচ্ছা স্যার, আমি আরশিয়ানকে আপনার কাছে পাঠাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আরিশ তখনই বলে উঠল, উহু, একদম নয়, এখানে পাঠিও না আরশিয়ানকে। মিহির খানিকটা অবাক হয়ে বলল, স্যার, আপনার আর ম্যাডামের কাছে আরশিয়ানকে পাঠাবো না তো কোথায় পাঠাবো? আরশিয়ানকে তুমি তার নানাজানের বাসাও পাঠাও, সেও তার কলিজার টুকরা নাতিকে একটু দেখুক না হয়। আমার শ্বশুর মশাই তার জন্য এত ভেবে ফন্দি আটে, আর তার ফলাফলটাও তো ওনাকে জানাতে হবে না। কথাটা শুনেই মিহির দাঁত বার হেসে বলল, আচ্ছা স্যার, পাঠাচ্ছি। হমম। কথাটা বলে আরিশ ফোনটা কেটে দিল। ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস নিয়ে পিছন ফিরে তাকাতেই দেখল আরু ছুটে এসে ওর গলায় ছুরি ধরেছে। আরিশের গলায় ছুরি ধরে বলল, বলুন, কোথায় আমার আরশিয়ান? কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? আমি জানি আমার আরশিয়ানকে আপনি লোকজন দিয়ে কিডন্যাপ করিয়েছেন, কারণ আপনি তো আমাকে সহ্য করতে পারেন, আর না আমার ছেলেকে। প্রথম দিন থেকেই আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাই এমনটা করেছেন, তাই না? ভালোই ভালোই বলুন আমার আরশিয়ান কোথায়, না হলে আমি এক্ষুনি আপনাকে শেষ করে দেব। আপনার বাঁচার আর কোনো পথ নেই। নিহান নামটা শুনে আরিশ একটু স্বস্তি পেল। ও ভেবেছিল আরু হয়তো ওর সমস্ত কথা শুনতে পেরেছে। এত বছর পর এত সহজে সব খেলা শেষ না করে ও আরুর সামনেও ধরা দিতে চায় না। হয়তো এখনও তার উপযুক্ত সময় হয়ে ওঠেনি, তাই যেদিন উপযুক্ত সময় হবে সেদিন নিজেই আরিশ আরুর কাছে আত্মপ্রকাশ করবে। তার আগে যে ওর অনেক কাজ বাকি। আরু আরিশের গলায় চাকুটা ধরে আছে, আর আরিশ ওর ডান হাতটা ক্রমশ এগিয়ে নিয়ে গিয়ে আরুর কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনল। হঠাৎ আচমকা এভাবে আরিশের ছোঁয়া পাওয়ায় আরুর হাত থেকে ছুরিটা পড়ে গেল। আরিশ ওকে কাছে টেনে নিয়ে বলল, আরুকে ঘুরিয়ে জানালার সাথে চেপে ধরে ওর চোখের ওপর ফু দিয়ে বলল, এই নিহান আবরার কখনো আপনার ক্ষতি চাই না। তিনি আপনার শুভাকাঙ্ক্ষীই বলতে পারেন। আরশিয়ানকে আমি আমার চ্যাম্প বলি। আমি কেন ওর কোনো ক্ষতি করব? আর এই যে আরিশের ফুলনদেবী, সবসময় এভাবে আমার দিকে ছুরি তাক করা বন্ধ করুন, অন্যথায় আমি কোনো অনর্থ ঘটিয়ে বসব, আর যার ফলে আপনি বলবেন যে আমি লুচ্ছা। নিহানের কথাটা শুনে আরুর রাগ হয়ে গেল। বুঝতে পারছে যে আরিশ নামক নিহান মজার ছলেই কথাগুলো বলছে। রেগে আরু আরিশকে চড় মারতে যাবে, তখনই আরিশ আরু হাতটা শক্ত করে চেপে ধরে আরুর 2 হাত ওর নিজের হাতের মুঠিতে ভরে নিল। আরু হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবুও আরিশ ছাড়ছে না। আরু রেগে ঝলসে উঠছে। রাগে আরুর নাকের ডগাটা লাল টকটক করছে। আরিশ আরুর বন্দি অবস্থার সুযোগে আরুর নাকে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই আরুর সমস্ত কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আরিশ একটা দুষ্টু হেসে বলল, রেগে গেলে আপনাকে এত সুন্দর লাগে পুরো টুইটুই। তা আপনাকে আজকে না রাগালে বোঝাই যেত না। আপনার এই লুকটা দেখার জন্য মাঝে মাঝে আপনাকে রাগানো যায় দেখছি। এমনিতেই আপনার যা তেজ, তাতে মাঝে মাঝে ঝলসে যাই। খানিকটা মজার ছলে কথাগুলো বলছে আরিশ, তা আরুর বুঝতে বাকি নেই।
আরু দাঁতে দাঁত চেপে বলল, আমার আরশিয়ান কোথায়? ওর যদি আপনি কোনো ক্ষতি করেছেন তাহলে আপনাকে আমি ছাড়ব না, বলে দিলাম, আপনাকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট। বলে এক ঝটকা মেরে আরিশের হাত থেকে নিজের হাত ছাড়াল। আরু আরিশের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আরিশ বলে উঠল, আপনার ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল, পুলিশি তদন্ত করার ফলে পুলিশ তাকে পেয়েছে। আপনার ছেলে আপনার হোটেলের ঠিকানাটা জানে না, তাই আপনার ধানমন্ডির বাসার ঠিকানা দিয়েছে, আর আপনি প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ঘুমিয়েছিলেন। এতক্ষণে আপনার ছেলে হতো তার বাসায় পৌঁছে গেছে, তাই অযথা বেশি বাড়াবাড়ি না করে আর বেশি ছোটাছুটি না করে ঢাকায় ফিরে যান, আর আমার কথা বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। বলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জানালার ধারে মুখ করে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে নিহানকে যেন আরুর অবিশ্বাস করতে ইচ্ছা না, তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে গেল। এই মুহূর্তে বাসে বা ট্রেনে যাওয়ার মতো সময় ওর কাছে নেই, প্লেনে এমার্জেন্সি টিকিট কেটে ঢাকা যাবে। আরিশের হোটেলের রুম থেকে বেরিয়ে এই তাড়াতাড়ি ওর নিজের হোটেলে ফিরে গেল। এমার্জেন্সি ফ্লাইটের টিকিট কেটে ঢাকা রওনা দেবে ও। নিহানের কথা শুনে ঢাকা ফিরে যাচ্ছে। যদি ঢাকা গিয়ে জানতে পারে যে নিহান যা বলেছে মিথ্যে, তাহলে নিহানকে কেটে টুকরো টুকরো করে ওকে জলে ভাসিয়ে দেবে আরু। আরিশ দেখছে যে আরু হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরোচ্ছে, তা দেখে মুচকি হাসছে। কিভাবে ওকে থ্রেট দিয়ে গেল ভেবে আরিশের হাসি পাচ্ছে। আগে যে আরু একা পথ চলতে ভয় পেত, এখন তার মধ্যে এতটা সাহস দেখে আরিশ মুগ্ধ হচ্ছে। ও নিজেও চেয়েছিল আরু নিজেকে কঠিন করে তুলুক, যাতে সহতে কেউ আঘাত হানতে না পারে। ফোনটা কানে ধরে মিহিরেকে ফোন করে বলল, যে লোকটাকে ধরেছেন তাকে আমার কাছে নিয়ে আসুন। আরমান সাহেব বেশ আয়েশ করে মুখে পানটা গুজে সোফাতে পাটা ছড়িয়ে দিয়ে বসলেন। ফোনটা করার আগে একবার দরজার দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে গেলেন যে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে ফোনটা কানে ধরে কলটা করলেন। অপর পাশ থেকে ইলমাজ কঠিন স্বরে বলে উঠল, কি চাই আপনার? আপনার বাসা থেকে অপমান করে বার করে দিয়েও কি আপনার শান্তি হয়নি, নাকি এখন আমার মন থেকে আরুকে সরিয়ে দেওয়ার জন্য এখন হুমকি দিতে এসেছেন? ইলমাজের কথা শুনে আরমান সাহেব গালভর্তি পান নিয়ে হো হো করে হেসে বললেন, এই যে ছেলে দেখি রাগ করে, তোমরা পোলাপাইন, তোমাদের এত রাগ করলে চলে নাকি বাপু? গুরুজনরা তোমাদের কে কি আর এমনি বকাবকি করে? তারা তো ভালোর জান্নই বা দেই, সেটা তো বোঝো। ওনার কথা শুনে ইলমাজ ভ্রু জোড়া কুঁচকে বলল, কি বলতে চাইছেন কি আপনি? আমি যা বলতে চাইছি তা খুব সহজ বাবা, তুমি তো আরুকে বিয়ে করতে চাও, তাই না? ইলমাজ দৃঢ় কণ্ঠে বলে উঠল, হমম, আর এটা কি আপনি জানেন না? ফিকফিক করে হেসে বলল, বেশি না, মাত্র 5 লাখ টাকা। মানেটা কি? 5 লাখ টাকার বিনিময়ে আমি আরুর সাথে তোমার বিয়ে দেব, যদি তুমি রাজি হও। ইলমাজ গর্জে উঠে বলল, আপনার সাহস হয় কিভাবে আরুকে টাকার দাড়ি পাল্লায় মাপার? নিজের মেয়েকে টাকার বিনিময়ে দিতে চাইছেন? ছি, লজ্জা করে না আপনার? লজ্জা? কি যে বলো না, টাকা পয়সার জন্য আবার লজ্জা? এত কিছু শুনতে চাই না বাপু, সহজ সহজ বলো, টাকা দিতে পারবে কিনা? টাকা দিলে আরু তোমার না হলে কখনো আরুকে তুমি পাবা না, এটা মনে রেখো। কথাটা বলে ইলমাজের কলটা কেটে দিল। ইলমাজ হতভম্ব। ওনার কথা শুনে মানুষ কতটা জঘন্য হয় সেটা ওনাকে না দেখলে বোঝাই যেত না। রাত 10:30। সবে রাতের খাবার শেষ করে আরমান সাহেব ড্রয়িং রুমের সোফাতে পায়ে পা তুলে বসে আছেন। দলের লোক কাজ ঠিকঠাক করেছে কিনা সেই খবরও এখনও উনি পেলেন না, যদিও জানেন যে করেই হোক কাজ ঠিকঠাক হবেই। একজনকে প্রায় 50,000 করে টাকা দিয়েছেন আরশিয়ানকে তুলে আনার জন্য। এত টাকা দিয়ে কাজ করানোর পর ভুল ত্রুটির কোনো জায়গায় থাকে না। সকালে একটা পান আর রাতে একটা পান না খেলে ওনার দিনটা যেন জমে না ঠিক, তাই আজও তার ব্যতিক্রম হয়নি। পানটা মুখে পুড়ে টিভির দিকে তাকিয়ে আছেন। টিভিতে রোজ একই খবর, নারী পাচার, কন্যা সন্তানের নিখোঁজ। এইসব খবরগুলো উনি দেখলে ওনার মুখে পৈশাচিক এক হাসি ফুটে ওঠে। আহান খেয়ে রুমে চলে গেছে তাড়াতাড়ি, কারণ মুগ্ধতা কান্না করছিল। আফসানা বেগম কিচেনে রয়েছেন। আজকে রাত্রে উনি খাবেন না, ভালো লাগছে না তার শরীরটা।
একদিন সানা লক্ষ্য করেছে যে আফসানা বেগমের মন মেজাজ একদমই ভালো নেই, অবশ্য ভালো না থাকারই কথা, সাংসারিক এমন টানাপোড়েনে ওনার মনটা বিষিয়ে গেছে। সানার ও যেন এই বাড়িতে আর মন টেকে না, সবসময় কোথাও না কোথাও একটা ভয় কাজ করে। সবার খাওয়া হলেও এখনো সানা খায়নি। কথায় আছে না, স্বামী না খেলে স্ত্রীদের আগে আগে খেতে নেই, কথাটা প্রচলিত হলেও সানা বিশ্বাস করে না, কিন্তু আহানকে রেখে আগে আগে খেতে ওর একদম ভালো লাগে না। মানুষটার সারাদিনের স্ট্রাগল আর দৌড়ঝাঁপের কথা ভাবলেই সানার কষ্ট লাগে, তাই যতক্ষণ না আহান বাসায় ফেরে ততক্ষণ ও খায় না। অনেকক্ষণ ধরে কানের কাছে নারী পাচারের নিউজ বেজেই যাচ্ছে, যা সানার একদম ভালো লাগছে না। আর যাই হোক, মেয়ে হয়ে মেয়েদের ওপর এমন লাঞ্ছনা কারোরই সহ্য হয় না। আহান হলে হয়তো এতক্ষণ গিয়ে রিমোটটা কেড়ে নিয়ে দুটো ঝাড়ি দিয়ে টিভির চ্যানেলটাই পাল্টে দিত, কিন্তু এটা আরমান সাহেব সম্পর্কে ওর শ্বশুর হয়, তাই চাইলেও এই কাজটা ও করতে পারবে না। কিছুটা অপ্রস্তুত হয়েও সানা বলল, বাবা টিভির ভলিউমটা একটু আস্তে দিন, মুগ্ধতা ঘুমাচ্ছে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে টিভির দিকে তাকিয়ে খবর শুনছিলেন আরমান সাহেব। সানার কথা শুনে আরমান সাহেব একটু অমনোযোগী হয়ে বললেন, কিছু বললে বৌমা? বলছিলাম কি বাবা, একটু টিভির সাউন্ডটা যদি কম দিতেন, মুগ্ধতা ঘুমাচ্ছে। সানার কথা শুনে আরমান সাহেব হো হো করে হেসে বললেন, ওহহ, এই ব্যাপার আমি ভাবলাম কি নাকি। আরে কিছু হবে না, দিদিভাই জেগে যাবে না। আরে দেখছো না, টিভিও নারী পাচার নিয়ে পুলিশের মধ্যে কি দফারফা অবস্থা। কথাটা বলে হো হো করে হাসতে লাগলেন। সানা ওনার এই অদ্ভুত ব্যবহারে বড্ড অবাক হল। একটা মানুষ কিভাবে এতটা অদ্ভুত ব্যবহার করতে পারে, তাও সমাজে নারীদের অনিরাপত্তা নিয়ে। কথাগুলো ভেবে ওর সারা শরীর শিউরে উঠল, গলা দিয়ে আর ভাতের দলাগুলো নামছে না। কষ্ট করে মুখের এক লোকমা ভাতটা গিলে প্লেটটা হাতে করে কিচেনে চলে গেল। কিচেনে গিয়ে ভাতগুলো ফেলে দিয়ে হাত ধুতে নিলেই আফসানা বেগম বলে উঠলেন, কি হলো সানা, তুমি না খেয়ে ফেলে দিলে যে? এমনিই ভালো লাগছে না মা, শরীর টরীর ঠিক আছে তো? সানা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আরমান সাহেবের এই অদ্ভুত ব্যবহারের কথাটা আফসানা বেগমের কাছে বলবে কি না সেটা ভাবছে, অবশেষে বলেই ফেলল, মা একটা কথা বলবো? আফসানা বেগম নির্লিপ্ততাভাবে বললেন, হম্মম ব। কথাটা বলেও যেন আর বলা হলো না আফসানা বেগমের, তার আগেই বাসার দরজার বেল বেজে উঠতেই সানা তাড়াতাড়ি ছুটে গেল। দরজাটা খুলেই সানা বেশ অবাক হল, তার কারণ পুলিশের পোশাক পরা বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আর ছোট্ট আর্শিয়ান একটা পুলিশের কোলে ঘুমাচ্ছে, তা দেখে সানার সারা শরীর কেঁপে উঠল। পুলিশ দেখে ভয় থরথর করে কাঁপতে লাগল, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো। হঠাৎ একটা পুলিশ বলে উঠল, ইনি আপনাদের বাড়ির ছেলে তো? সানা আর্শিয়ানের দিকে তাকালো, ছেলেটা বেঘোরে ঘুমোচ্ছে, বেঘোরে তবুও ভয় লাগছে। এর আগে কখনো বাসায় এভাবে পুলিশ আসেনি, আর তাছাড়া আরুই বা কোথায়? আরু তো কখনো আর্শিয়ানকে একা ছাড়ে না, তাহলে কি আরুর কি কিছু হলো? কথাটা ভেবে জোরে চিৎকার দিল সানা, বাবা আম্মু পুলিশ এসেছে। টিভির খবরের মাঝেও আরমান সাহেবের কানে সানার বলা পুলিশ আওয়াজটা ভেসে উঠতেই ওনার কলিজা শুকিয়ে গেল। উনি মনে মনে ভাবলেন, এই বুঝি আমার পর্দা ফাঁস হয়ে গেল, এখন কি হবে? কথাটা ভেবেই উনি হুড়মুড় করে ওনার রুমের দিকে চলে যেতে নিলেই হঠাৎ আফসানা বেগম বলে উঠলেন, কোথায় চলে যাচ্ছে তুমি? বাসায় পুলিশ এসেছে আর তুমি কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ? একটা কথা মনে রেখো, যারা পাপ করে তাদের মনে পাপের ভয় থাকে। আরমান সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে বেশ জোর গলায় বলে উঠল, এই মেয়ে মানুষের মাথার তার ছিঁড়ে গেছে দেখছি, কখন কার সামনে কি বলতে হয় তা জানে না দেখছি। বাসায় পুলিশ এসেছে আর তুমি আমাকে দোষারোপ করতে শুরু করে দিলে। আচ্ছা বেয়াদব, রগের মাথায়। আফসানা বেগম চোখ রাঙিয়ে বললেন, এতই যখন নির্দোষ তুমি হও আর তোমার মনে পাপের ভয় যদি না থেকে থাকে, তাহলে পালাচ্ছিলে কেন? আমি তো আহানকে ডাকতে যাচ্ছিলাম। তুমি আহানকেই বা ডাকতে যাচ্ছিলে কেন? আগে কি তুমি যেতে পারতে না? আফসানা বেগমের ক্রমাগত প্রশ্নের তীর ওনার দিকে ছুটে আসায় উনি মেজাজ হারালেন। তুমি দেখতে বড্ড প্যাচাল বাঁধাচ্ছ,
বেশি কথা না বলে চলো দেখি ওরা কি জন্য এসেছে। কথাটা শুনে আরমান সাহেব সামনের দিকে এগিয়ে গেলেন। আরমান সাহেবের দিকে রাগী চোখ করে তাকিয়ে ওনার পিছন পিছন গেলেন আফসানা বেগম। আরমান সাহেব গিয়ে বলতে লাগলেন, কি চাই? উনি এখনো আরশিয়ানকে দেখেননি। দলের মধ্যে থেকে একটা পুলিশ বলে উঠলেন, এই বাচ্চাটা তো আপনাদের বাড়ির ছেলে তাই না? বাচ্চাটাকে কেউ কিডন্যাপ করার চেষ্টা করেছিল, সৌভাগ্যবশত আমরা সেই খবর পেয়ে বাচ্চাটাকে রেস্কিউ করতে পারি। আরমান সাহেব এবার আরশিয়ানকে দেখে চমকে উঠলেন, খানিকটা পিছিয়ে গেলেন ভয়ে, তারপর নিজেকে খানিকটা সামলানোর চেষ্টা করে বললেন, এই তো আমার আরশিয়ান দাদু ভাই, কে ওর এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল? কথাটা বলে পুলিশের কাছে তাড়াতাড়ি গিয়ে আরশিয়ানকে নিজের কোলে তুলে নিলেন। পুলিশ বলে উঠল, দুজনকে দেখেছিলাম কিডন্যাপ করতে, তবে আনফরচুনেটলি দুজনই পালিয়েছে, আমরা কাউকে ধরতে পারিনি। আরিশের নির্দেশ অনুযায়ী সাজিয়ে কথাগুলো বলছে। কথাটা শুনে আরমান সাহেবের ভ্রু কুঁচকানো থেকে সোজা হয়ে গেল। উনার আর কোনো ভয় নেই, উনি সম্পূর্ণ নিরাপদ। কথাটা শুনে সাথে সাথে একগাল হাসি নিয়ে বললেন, আমার দাদুভাইকে ফিরে পেয়েছি, এটাই অনেক, আর কিছু চাই না। আপনাদের অনেক ধন্যবাদ। তার মধ্যে থাকা একটি জুনিয়র পুলিশ বলে উঠল, খেয়াল রাখবেন বাচ্চাটার আর তার মাকে আমরা কোথাও খুঁজে পাইনি, খুঁজে পেলে আমরা আপনাদেরকে নিশ্চয় জানাব, অথবা তার ফেরার জন্য অপেক্ষা করুন বলে চলে গেলেন। এতক্ষণ ধরে গোটা এয়ারপোর্ট ধরে বিধ্বস্তভাবে ঘুরছিল আরু, কিন্তু যখন জানতে পারল যে নিহান ওকে মিথ্যা কিছু বলেনি, বরং যা বলেছে ঠিকই বলেছে, যে আরশিয়ান ঢাকাতে আছে, তখন মনের ভিতর জুড়ে অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে ওর। তাছাড়া এতক্ষণ ফোনে চার্জ ছিল না, কোনো রকমভাবে ম্যানেজ করে একটা ফোনের বুথ থেকে ফোন করেছে বাসায় ওর আম্মুর কাছে। উনি বলেন যে আরশিয়ানকে পুলিশ কিছুক্ষণ আগে দিয়ে গেছে। প্লেন 2 ঘন্টা লেট। কথাটা ভেবে আরুর মেজাজ বিগড়ে যাচ্ছে, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থা ওর। এয়ারপোর্টের যাত্রীদের বসার জায়গায় হাত পা ছড়িয়ে বসে আছে আরু, চুলগুলো এলোমেলো, চোখমুখ উস্কো খুস্কো। ওকে দেখে কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলে মনে হবে না। আরুর মনে এখন কিছুটা হলেও শান্তি লাগছে। প্লেন আসার এখনো 2 ঘন্টা দেরি, আর এই 1 ঘন্টা ও পুরো এয়ারপোর্ট তন্নতন্ন করে খুঁজেছে, যদি আরশিয়ানকে সেখানে কোথাও পাই। প্রায় 12 ঘন্টা হয়ে গেল আরু আরশিয়ানকে দেখেনি, যেখানে ওর ছেলেটাকে ছেড়ে এক মুহূর্তও থাকার কথা ভাবতেও পারে না। আরুর চোখে যেন আগুনের ফুলকি ঝরছে, টকটকে লাল চোখ, যা সবকিছুকে যেন নিমেষেই ভস্ম করে দেবে। ওর ছেলেকে যে বা যারা ওর থেকে কেড়ে নেওয়ার জন্য কেউ এত কিছু প্ল্যান করেছে, তাদেরকে যদি আরু কখনো সামনে পায়, তাহলে তাদেরকে ও কেটে টুকরো টুকরো করে পদ্মায় ভাসিয়ে দেবে। তুমি আমার দাদুভাইকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলে, তাই না বলো? আরমান সাহেব এর গলায় ছুরি ধরে। আরমান সাহেব এবার ভয়ে ভয়ে বললেন, এই বেয়াদব মহিলা, গলা থেকে ছুরি সরা। বারবার ছুরি দিয়ে ভয় দেখাস, তুই কি ভাবিস আমি ভয় পেয়ে যাব? আর যে কাজ আমি করিনি তার দায়ভার আমি কেন নেব? উনি একরকম ভাবে বললেন, আমি জানি তুমি আরশিয়ানের ক্ষতি করার চেষ্টা করেছ। কি এমন ক্ষতি করেছে ছোট বাচ্চা ছেলেটা তোমার যে তুমি তার পিছনে এভাবে পড়ে রয়েছে? কিসের এত শত্রুতা তার সাথে তোমার? তুমি কি জানো একটা মায়ের তার সন্তানকে হারানো কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক? যখন আমার মেয়ে আমার কাছে ফোন করে হাঁপাতে হাঁপাতে পাগলের মতো করে বলছিল, আম্মু জানো আমি আরশিয়ানকে কোথাও খুঁজে পাচ্ছি না, ওকে আমি সব জায়গায় খুঁজেছি, আমি কোথাও পাই না, ও কি তোমার কাছে আছে? ওর কথার পরিবর্তে আমি যখন বললাম যে হ্যাঁ আরশিয়ান আমার কাছে আছে, তখন ও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। এই কষ্টটা ঠিক কতটা ভয়ানক তা কি তুমি জানো? আর কি বলেছে জানো আমার মেয়েটা? আম্মু, আমার আরশিয়ানটা না খুব ছোট, ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না, ও খুব ভয় পায় রাতের অন্ধকারে, তুমি ওকে সাথে করে নিয়ে ঘুমিও, ওর একটু যত্ন রেখো, খেয়াল রেখো, যতক্ষণ না আমি আসছি তুমি ওকে প্লিজ বকাঝকা করো না, আর ওর হাত পা কেটে গেলে তুমি একটু মলম লাগিয়ে দিও, ও না একদম ব্যথা সহ্য করতে পারে না। আসলে কি, ও তো জানেও না যে ব্যথা পেলে ঠিক কষ্টটা কত হয়, কারণ আমি ওকে কখনো ব্যথা পেতে দিইনি। আরশিয়ানের খিদে পেলে ও কখনো মুখ ফুটে বলে না যে আম্মু আমার খিদে পেয়েছে।
তুমি একটু ওকে জোর করে খাইয়ে দিও, আমার ছেলেটাকে তুমি আব্বুর মতো যেন আবার অবহেলা করো না। কথাগুলো বলে আরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। একটা মায়ের কান্নার আর্তনাদ কি তা তুমি কখনো বুঝবে না, কিন্তু তুমি তো নরপশু। আরমান সাহেব এই সুযোগে আফসানা বেগমের হাত থেকে কেড়ে ছুরিটা নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে বললেন, নাটকবাজ মহিলা, দিনদুপুরে নাটক করা বন্ধ করে তুইও ঘুমা আর আমাকে ঘুমাতে দে, আর এই আরশিয়ানকে নিয়ে ঘুমা, আমাকে আর বিরক্ত করিস না বলে শুয়ে পড়ল। আফসানা বেগম মেঝেতে বসে চিৎকার করে কাঁদছেন, উনি যে নিরুপায়, কিছু করার নেই তার। আরুর চোখটা জ্বালা করছে, চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে, হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করে বুঝতে আর বাকি রইল না মানুষটা কে, তাই বুঝে সেখান থেকে উঠে চলে যেতে নিলেই মানুষটা ওর হাত ধরে নিল, তার যে অনেক কিছু বলার আছে। চলবে।